সঞ্জয় রিপন, উপস্থিত আমার অত্যন্ত স্নেহাস্পদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ দপ্তরের আমার সন্তান তুল্য ফারজানা পুতুল উপস্থিত রয়েছে। সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। মনে করি এখানে সূর্যের বহিঃপ্রকাশ থাকবে এবং এই কারণেই খুবই অনুপ্রেরণা বোধ করি সেখানে গিয়ে কথা বলা, যে অনুষ্ঠানগুলিতে একটা শৈল্পিক আবহ, এই শৈল্পিক আবহ থাকার কারণে আমার কাছে অনেক খুবই ভালো লাগে। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক্সের উপর যে অনুষ্ঠানের আয়োজন করেছে এবং আমি মনে করি তার যতটুকু আমি এসে দেখেছি সেখান থেকেই বলা যেতে পারে যে মানব পাচারের মতো একটি জঘন্য অপরাধ, এই অপরাধকে কিভাবে দমন করা যায়, কিভাবে মুক্ত করে রাষ্ট্র এবং সমাজকে কলুষমুক্ত করা যায়, তার জন্য সাংস্কৃতিক আমাদের যে কর্মকাণ্ডগুলো করা দরকার আজকের এই অনুষ্ঠানের মধ্যে সেটা কিছুটা আমরা প্রকাশ করতে পেরেছি। এটা সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেক কমে গেছে, আমরা যতই জানি। আমরা ছোটবেলায় দেখেছি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, এমনকি সুকান্ত জয়ন্তীও আমরা হতে দেখেছি। এগুলো অনেক কমে গেছে। দুই গ্রামের মধ্যে ফুটবল খেলা হতে দেখেছি, ক্রিকেট খেলা হতে দেখেছি, স্পোর্টস হতে দেখেছি। এগুলো কমে যাওয়ার কারণে অপরাধ প্রবণতা। ফরাসি দার্শনিক রুশোর কথা আপনারা শুনেছেন, তিনি বলেছেন খুবই আপ্তবাক্য, সবাই জানে আর কি বিষয়টা, যে মানুষ স্বাধীন হয়ে জন্ম লাভ করে, যখন সে জন্মাচ্ছে তখন সে স্বাধীন, চিৎকার করে কান্না করতে করতে তার জন্ম লাভ করছে। কিন্তু জন্মের পর থেকেই সে ক্রমান্বয়ে নানা ট্রেন, নানা শিকলে, তারপর একজন যোগ্য নাগরিক হয়ে ওঠার বদলে তাকে মানব ইতিহাসের জঘন্য যে পেশা, সেই পেশার মধ্যে তাকে অন্তর্ভুক্ত হতে হয়। এটাই হচ্ছে খুব দুঃখজনক বিষয়। মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম প্রথা হচ্ছে এই দাস প্রথা, এবং এটা কিন্তু বেশি দিন আগে উচ্ছেদ হয়নি। এটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যেখানে গণতন্ত্র এবং কি বলে স্বাধীনতার বাণী উচ্চারিত হয়েছে যে সমস্ত দেশে, প্রথম পৃথিবীতে আমরা ফ্রান্স বলি, আমরা ব্রিটেন বলি, আমরা যেখানেই বলি না কেন, সেখানে খুব বেশি দিন আগে কিন্তু এই প্রথা অষ্টাদশ শতাব্দীতে ইউরোপ থেকে দাস প্রথা বিলুপ্তের আইন হয়েছে। আর যে মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের পাহারাদার বলে নিজেকে দাবি করে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রে সেই দিন 19বিংশ শতাব্দীর 60-এর দশকে প্রথম দিকে দাস প্রথা উচ্ছেদ হয়েছে। তাহলে এই যে জঘন্য একটা, অথচ তখন আমেরিকাতে ডেমোক্রেসি আছে এবং অত্যন্ত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হয়, কংগ্রেসের প্রতিনিধিরা নির্বাচন হয়, কিন্তু পাশাপাশি আবার দাস প্রথাও আছে। এই যে এই ধরনের যে বৈসাদৃশ্য, এটা একটা অদ্ভুত ব্যাপার। এই পৃথিবীতে এই পাশাপাশি এই জিনিস চলেছে, যে এখনো যে তার অবশিষ্টাংশ থাকবে না, এটা কোনো কারণ নেই, নানাভাবে সেটি আছে। এবং বিংশ শতাব্দীতে সেই দিনে যখন আমরা প্রায় মাস্টার ডিগ্রি পড়ছি, সেই সময় 1981 সালে মৌরিতানিয়া, সেখানে আনুষ্ঠানিকভাবে দাস প্রথা বিলুপ্তের আইন হয়েছে। তাহলে যে ইতিহাসের যে জঘন্য এই প্রথাটি, এটা বিলুপ্ত হয়েছে কিন্তু বেশি দিন আগে নয়। যে সেই দেশে সাম্যের কথা, মুক্তির কথা, স্বাধীনতার কথা আমরা শুনেছি যাদের দার্শনিকদের মুখ থেকে, সেখানে খুব অল্প দিন আগে দাস প্রথা বিলুপ্ত হয়েছে। তো এই দাস প্রথারই একটি অঙ্গ হচ্ছে মানব পাচার। মানব পাচারের রাজনৈতিক এবং সামাজিক কারণগুলোর কথা অনেকে বলেছেন, এবং মূল বিষয়টি হচ্ছে স্টেটলেসনেস, রাষ্ট্রহীনতা। রাষ্ট্রহীনতা মানব পাচারের একটি অন্যতম কারণ, স্টেটলেসনেস।
আরেকটা হচ্ছে লিমিটেড অপরচুনিটি, খুব সীমাবদ্ধ সুযোগ, এটা মানব পাচারের অন্যতম কারণ। তারপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আপনি এক জায়গা থেকে আপনার বাড়ি ঘর সব আছে, আপনাকে উচ্ছেদ করে দিল নানা ধর্মের কারণে, বর্ণের কারণে, আপনার পলিটিক্যাল থটের কারণে উচ্ছেদ হয়ে গেছে। ক্ষেমাদ্রুজরা 10 লক্ষ মানুষকে হত্যা করেছে কম্বোডিয়াতে, শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে, অন্য কোনো কারণে না। আজকে রোহিঙ্গারা শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে নিজের দেশ থেকে উচ্ছেদ হয়ে এখানে এসেছে। এই যে ডিসপ্লেসমেন্ট, লিমিটেড অপরচুনিটিস এবং স্টেটলেসনেস হচ্ছে অন্যতম কারণ মানব পাচার। এটা একটা পলিটিক্যাল কারণ। আর ইন্টারনাল কারণ হচ্ছে প্রথমে সর্বাগ্রে যে জিনিসটা, সেটি হচ্ছে রুল অফ ল। রুল অফ ল না থাকার কারণে তৃণমূলে যে ধরনের অবিচার হয়, যে ধরনের নিপীড়ন হয় অর্ধশিক্ষিত মানুষ বা নিরক্ষর মানুষ, কারণ নিরক্ষর মানুষ তার লোকাল অথরিটির সাথে কমিউনিকেট করতে পারে না, অর্থাৎ তার দাবি দেওয়া বলতে পারে না, এই কারণে তারা নিগৃহীত হয় এবং অনেক কিছু বুঝতে না পেরে তারা ফরিয়াদের কাছে, প্রতারক চক্রের কাছে সামান্য যতটুকু জমি জায়গা বিক্রি করে বিদেশ যাওয়ার চেষ্টা করে এবং তারাই তখন মানব পাচারের শিকার। যতগুলো রেকর্ড আমরা দেখেছি, ভূমধ্য সাগরে নৌকা ডুবিতে মারা যাওয়া, অথবা বিভিন্ন ভারত মহাসাগরে নৌকা ডুবিতে তাদের মৃত্যু, তাদের দেখলে বোঝা যায় যে অত্যন্ত মধ্যবিত্ত না নিম্নবিত্তের সন্তান সমস্ত কিছুকে করে দিয়ে, মানে সর্বস্ব খুইয়ে তারা প্রতারক চক্রের হাতে, তাদের ফাঁদে পড়ে তারা যখন দেশ ছাড়েন তখন কপট দুঃখী, অথবা গিয়ে পৌঁছালেন কিন্তু আইনগত বাধ্যবাধকতার কারণে তাদেরকে যখন ডিপোর্ট করা হয় তখন আর কিছুই থাকে না, সহায় সম্পদ সমাজের একেবারে কীটে পরিণত করার চেষ্টা করা। তো সুতরাং রুল অফ ল থাকলে সমাজের মধ্যে মানব পাচার কম হতো না। আপনার উন্নত দেশগুলো যেখানে ডেমোক্রেসি বলবৎ আছে, সেখানে তো আমরা মানব পাচারের কথা শুনি না। আমরা ইউরোপ বলি, উত্তর আমেরিকা বলি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বলি, যেসব দেশে রুল অফ ল আছে সেখানে কিন্তু মানব পাচার সম্ভব হয় না। সুতরাং এটা একটা বড় কারণ, কারণ এটা সোসাইটির উপরে, সমাজের উপর কঠিনভাবে প্রভাব ফেলে। যে প্রতারিত হচ্ছে সে কার দ্বারা প্রতারিত হচ্ছে, কিভাবে প্রতারিত হচ্ছে, সেইটা আইনের শাসন থাকলে এই প্রতারক চক্র ধরা পড়ত এবং এই বিষয়গুলো জানতো এবং এই জিনিসটা তখন কম। আরেকটা হচ্ছে কৃতদাসগুলো বিয়ে, ওই এখানেও নিরক্ষর মানুষ, মানে বয়স না হতেই যে বাল্য বিবাহ তো গ্রামে গঞ্জে ব্যাপকভাবে এই বাল্য বিবাহের শিকার হচ্ছে, তার সন্তান হচ্ছে, সে স্কুলে যেতে পারছে না, নিজের যে ডেভেলপমেন্ট, নিজের যে আত্মনির্ভরশীলতা, স্বয়ংসম্পূর্ণতা, এই বোধ তো আসবে না যতক্ষণ পর্যন্ত না তার মধ্যে স্বয়ংসম্পূর্ণতা, নিজেদের মধ্যে এটা আসবে না ততক্ষণ পর্যন্ত না সে মানে শিক্ষার দ্বারা আলোকিত হয়। এই আলোকিত হতে পারে না বলেই এই মানুষগুলোই আপনার মানব পাচারের বেশি শিকার, অপরাধী চক্রের হাতে তারা ধরা পড়ে। সমাজে আইনের শাসন থাকলে অপরাধী চক্র তো গড়ে উঠত। এই অপরাধী চক্র তো এই সমাজেরই মানুষ, তারা অংশ, এই চক্র তারা গড়ে তুলছে। এটা দমন করা সম্ভব হতো যদি এই আইনের শাসন প্রতিষ্ঠিত থাকতো, সমাজ আমাদের নিষ্কলুষ হতো এবং সেখানে রাষ্ট্রের একটা রেসপন্সিবিলিটি থাকতো সমাজের উপরে, তার একটা দায়বদ্ধতা থাকতো জনগণের। বিশেষ করে দেখা গেছে এরকম তৃতীয় বিশ্বের দেশগুলি, উন্নয়নশীল দেশগুলি আর যাই বলি, এইখান থেকেই মানুষ সবচেয়ে বেশি ট্রাফিকিং হচ্ছে। এই হিউম্যান ট্রাফিকিং বন্ধ করতে হলে আপনার
সরকারের শক্ত আইন দরকার এবং রুল অফ ল নিশ্চিত করা দরকার। কে চক্র রয়েছে, তার কত প্রভাব রয়েছে সেটা দেখার দরকার নেই, তাকে দমন করাটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। এবং প্রত্যেকটি মানুষের যে নাগরিক অধিকার হিসেবে তার নিরাপত্তা নিশ্চিত করা, সেই নিশ্চয়তা দিতে হবে। না হলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু দাসত্বের বন্ধনে গরিব মানুষ এবং নিম্ন মধ্যবিত্তের মানুষরা নানাভাবে এই বন্ধনের মধ্যে জড়িয়ে আছে। এই বন্ধনকে ছিন্ন করতে পারলে করে শিক্ষার প্রসার ঘটিয়ে একদিকে মানুষকে আলোকিত করা এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে, এবং আইনগতভাবে আমাদের যে ম্যান পাওয়ার এক্সপোর্ট, এটা তো আমাদের বিরাট ফরেন কারেন্সি অর্জনের একটি জায়গা, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হয়েছে, যেটি এখানে বক্তারা সবাই বলেছেন। লিগ্যাল পথে আমাদের অসংখ্য তরুণ যাদের টেকনিক্যাল শিক্ষা আছে, দক্ষতা আছে, এই টেকনিক্যাল দক্ষতা বাড়ানোর জন্য, যে টেকনিক্যাল দক্ষতা সম্পন্ন এই ছেলে মেয়ে যারা, সে নার্সিং হতে পারে, সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, বিএসসি ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, কারণ মধ্যপ্রাচ্য বহু দেশে ওই উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ারিং দরকার পড়ে না, উচ্চশিক্ষিত বেশি ডাক্তারের দরকার পড়ে না, ভালো মতো ইঞ্জেকশন দিতে পারে, কি বলে যে ভেইনের মধ্যে সুচ ঢুকাতে পারে। আমাদের এই ধরনের টেকনিক্যাল হ্যান্ডস আমরা যত তৈরি করবো। চীন কিন্তু একসময় উচ্চশিক্ষা একবার বন্ধ করে দিয়েছিল, 5-6 বছর ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছিল, শুধু টেকনিক্যাল মানে ইনস্টিটিউশন করেছে 70-এর দশকে একটা পর্যায়ে। তারপরে এরপরে তো আবার ইউনিভার্সিটি শুরু করেছে, হায়ার এডুকেশন শুরু করেছে। একবারে পৃথিবীর মধ্যে মানে যদি শ্রেষ্ঠ 100টি ইউনিভার্সিটির মধ্যে চীনেরই প্রায় 5-10টা ইনস্টিটিউশন সেখানে রয়েছে। তো কেন সম্ভব হয়েছে? একটা আইডিয়া নিয়ে তারা কাজ করেছে, এবং কাজ করার ফলে তারা গোটা জাতিকে মানে একটা স্তরে তুলে আনতে পেরেছে। আমাদের প্রধানমন্ত্রী নিরন্তর শ্রম এবং প্রচেষ্টার মধ্যে দিয়ে সেটি করছে। সোশ্যাল আপলিফটমেন্ট না হলে পরে আপনি এই মানব পাচার ঠেকাতে পারবেন না। নিরক্ষর মানুষ কখন তার দ্বারা প্রতারিত হবে এটা আপনি বলতে পারবেন না। তার মিনিমাম একটা ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স এবং তার একটা গড় শিক্ষার উপর একটা জাতিকে দাঁড়াতে, এবং এইটা হলে পরেই আমি এটা মানে সার্বজনীন কথা বলছি। আমি খুব বেশি টেকনিক্যালিটিস বিষয়গুলি আমরা দরকার নাই, এটা আমার অত জ্ঞানীয় নাই, এর জন্য এক্সপার্টরা আছেন। কিছুক্ষণ আগে শিক্ষক কি বলে যে ক্রাইমের উপর, অপরাধ বিজ্ঞানের উপর তিনি শিক্ষক, তারা যে বিষয়গুলো বলতেন, কিন্তু আমি একটা মোটা দাগের কথা বলছি, একটা সার্বজনীন বিষয়। সেটা হচ্ছে জাতিকে একটা গড় শিক্ষার উপর দাঁড় করাতে হবে, যাতে ওই তৃণমূলের নিরক্ষর যে মানুষটি এখন কোনোভাবেই তার লোকাল অথরিটির সাথে, ধরুন পিওনের সাথে, ইউপি চেয়ারম্যানের সাথে অথবা উপজেলা চেয়ারম্যানের সাথে কমিউনিকেট করার তার যতটুকু মানে শিক্ষা হওয়া দরকার, সেই শিক্ষাটা যদি না থাকে, সে বারবার প্রতারিত হবে এবং সে তার মানে এক্সপ্লয়েট মানে তাকে অ্যাবিউজ করা সম্ভব হবে, অপব্যবহার করা সম্ভব হবে। সুতরাং এই অপব্যবহার যদি না করতে পারে, সেই ক্ষেত্রে আজকে সরকার সামগ্রিকভাবে যেভাবে দৃষ্টান্ত দিয়েছেন, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে উনি বলেছেন, বিশেষ করে নারী শিক্ষা, কারণ ম্যাক্সিমাম এক্সপ্লয়েট হয়, ম্যাক্সিমাম অ্যাবিউজ হচ্ছে নারী এবং শিশুরা। এই মানব পাচারের ক্ষেত্রেও তাই, সবচেয়ে বেশি অ্যাবিউজ অপব্যবহার হয় তাদের। সুতরাং অনার্স পর্যন্ত অবৈতনিক করার যে ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন, আমি মনে করি এটি একটি যুগান্তকারী ঘোষণা। অবশ্যই নারীদেরকেই এগিয়ে আসতে হবে, শিক্ষার একটা গড় শিক্ষার উপর তাদেরকে দাঁড়াতে হবে, তাদের শিক্ষা দীক্ষার বিষয়টি তাদেরকে দিতে হবে। আর শিশুদের প্রোটেকশন, তাদের শিশুদের যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করতে হবে। তাহলে আমরা মানব পাচার অনেকখানি আমরা রোধ করতে সক্ষম হব। এটা একটা সার্বজনীন বিষয়, এটা
একটা আইনগত কাঠামোর মধ্যে দিয়ে এবং সরকার যেভাবে ড্রাইভ দিচ্ছে, এই ড্রাইভ অব্যাহত থাকলে এটা আমি মনে করি অনেকখানি কমে যাবে। এখন রুল অফ লর জন্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। আইনের শাসন যদি প্রয়োগ সর্বত্র না হয় তাহলে কিন্তু এটা বৃদ্ধি পেতেই থাকবে। সুতরাং আইনের শাসন হলে পরে অপরাধী চক্রকে দমন করা সম্ভব হবে এবং মানব পাচার তাতে অনেক কমে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ যারা এই অনুষ্ঠানের আয়োজন করে।